নীল চিরকুট পর্ব ৫-৬ লেখনীতে নওশীন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নম্রতা হাসল, চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বলদ ছিলাম না, তবে এভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করলো, ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তারপর কি হলো? ওই বাসের প্রেমিক পুরুষের ১৪ গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাসি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাঁশ খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম, তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু হয়। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকে ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠিপত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই ব্যাটা যদি বুইড়া টাক পড়া বা গাঞ্জাখর হতো তো? ব্যাটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই ওই ছেলেটার নাম পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটাও বলদ ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামো কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি। দুইজনের কেউই প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল, তাদের পরিবারের সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু। অদ্ভুতভাবে একদম দাদার বাবার থেকে এন রীতি চলে আসছে তাদের। সেই হিসেবে ওর নাম এন লেটার দিয়ে শুরু হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন দিয়ে তো বাংলাদেশে অসংখ্য নাম আছে, কিভাবে বুঝবি কোনটা তোর ওই লোকের নাম? আমাদের নাদিমেরও তো নাম এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো, ধমকে উঠে বলল, তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিচ্ছু দেয়নি। তোর আইকিউ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে উঠে কিছু বলবে, তার আগে উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই ব্যাটা কই পড়তো সেটাও জানিস না তুই। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে চোখ নামালো। রঞ্জন আঁতকে উঠে বলল, তার মানে তুই সত্যিই জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলাই যে পড়াশোনা করতো তারই বা কি গ্যারান্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলাই না, মায়া মানুষ ফাজলামো করছে। নম্রতা ব্যস্ত গলায় বলল, একদম না। কোনো মেয়ে মানুষ মজার ছলে গোটা ২.৫ বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবি না। কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকে বেশি ভালোবাসতো। আর ও তখন স্টুডেন্ট ছিল, ঢাকার কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভুরু উঁচিয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজে। নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজি তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা এই একটা কথাও সে মিথ্যে বলেনি। সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টা তখন সপ্তাহে গড়িয়েছে, কখনো বা সপ্তাহে ২টো। শ্যামলতা ও সে, এর মাঝে তখন প্রেম না চললেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনে আপনি লেখার জায়গাটাতে তখন তুমিময় রাজত্ব। নম্রতার মাত্রই প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়ার বারণ। নম্রতা তখন তাদের ধানমন্ডির নতুন বাড়িটিতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বিশ্রী বর্ষাকালে অযথা জলকাদায় এক করার কোনো কারণ নেই, অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে পরীক্ষার শীট মুখস্থ করে, গলা ছেড়ে গান গেয়ে, পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝরে পড়া বৃষ্টির কন্যাদের নৃত্য দেখে কেটে যায় নম্রতার। প্রি-টেস্ট পরীক্ষার পর ১ সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের কড়া ইনস্ট্রাকশনের কারণে শাহবাগে যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদান ভাটা পড়ল। প্রায় ২ সপ্তাহ পর কলেজ আর টিউশনে যাওয়ার অনুমতি পেয়ে শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতার আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসল। শোনো, আজ আমার মনটা খুব খারাপ। এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ অগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যিই একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধু আমার হবে, যাকে হারিয়ে ফেলার ভয় তাড়া করবে না। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো পরিস্থিতিতে থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে।
আমার কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো ওই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। প্রিটেস্ট পরীক্ষাটা যা খারাপ হয়েছে, টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলো তো? বাবা মা তো বিয়ের কথাও ভাবছে না। ধুর, কিছু ভালো লাগছে না। বিশেষ দ্রষ্টব্য, এতদিন পর চিঠি পেলে এই দিনগুলোতে মনে পড়েছিল আমায়। ইতি, শ্যামলতা। এবারের চিঠির জবাবটা দুদিনের মাথাতেই হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল সেই মানুষটি হয়তো তাকেই ভেবেছিল, তার চিঠির জন্য ছটফট করেছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতা চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুরোটা সময় অদ্ভুত এক উত্তেজনা চেপে থাকলো বুক জুড়ে। না জানি কি আছে চিঠিতে, কি লিখেছে ওই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরের দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় শব্দগুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিলেমিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখমণ্ডলে ধীরে ধীরে কথা বলছে সে। কথার মাঝে হাসছে, সেই সাথে হাসছে তার সুন্দর দুটো চোখ। শ্যামলতা, তুমি এত পরাচর কেন বলো তো? তোমার লাস্ট চিঠিটা পড়ে কত হেসেছি, কোনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মেয়েটা এত কষ্ট দূর করতে একটা নিজস্ব পুরুষ মানুষ কিনে দেওয়া যেতেই পারে, কিন্তু শেষটা পড়ে তো আমি হতবম্ব। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে, সে তো আমার কল্পনারও বাইরে ছিল। তবে আমি কিন্তু পড়াশোনা ফাঁকি দিয়ে একদমই পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকু, তাই চাই আমার আশেপাশের মানুষগুলোও ভীষণ পড়াকু হোক। আমার ইচ্ছে কি জানো? আমার ইচ্ছে আমাদের ভার্সিটির টিচার হিসেবে জয়েন দেওয়া। আমার বাবার ইচ্ছেটাও ছিল তাই, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি। ভাইয়াও বাবার স্বপ্নটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি, তাই টিচিং প্রফেশনের দিকে না ঝুঁকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পড়াচোর। পড়াশোনা নাকি তার মাথার ওপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকসহীন রোবট মানব, যার ভেতরে শুধু একটাই সফটওয়্যার, পড়ো, পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে এসে ব্যাপারটা ভিন্ন। আমার পৃথিবীতে হাতে গোনা মানুষদের মাঝে তুমি একজন, যে আমার বাইরেরটা নয়, ভেতরেরটা জানো। মস্তিষ্কের বাইরেও আমার একটা মন আছে, তা তোমার সাথে কথা না বললে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না শ্যামলতা। এই যে তুমি পড়াশোনায় টালবাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার সাথে এমনটাই মানায়, তোমাকে ঠিক এমনটাই হওয়া উচিত। তোমার প্রাণবন্ততার সাথে তো এমনটাই সাজে। তাই বলে পড়াশোনায় অবহেলা কিন্তু ঠিক নয়, মেয়েদের তো আরও নয়। তোমার না দেশ ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে কি সেই দেশ ঘোরাটা কি আদৌ হয়ে উঠবে? তোমার সেই নিজস্ব পুরুষ মানুষ যে তোমাকে সেই স্বাধীনতাটুকু দিয়েই দেবে, তারই বা কি গ্যারান্টি আছে? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী ভাবতেও তো অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? কোনো এক ঘরের কোনায় সংসারে জাতাকলে পিষ্ট হয়ে থাকা শ্যামলতাকে ভাবলেই তো দম বন্ধ লাগে। তোমার লাগে না? বিশেষ দ্রষ্টব্য, তোমায় মনে পড়েছে কিনা জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎ আমার ঘরে বেলি ফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার এসেছে। বেলি ফুলটা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময়ে আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেদিন থেকেই পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো, পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার? তার এত এত স্বপ্নগুলোকে পাখা দিতে ঠিকঠাক পড়াশোনা করা তো চাইই চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সে এর ভালোবাসার জিনিসে নম্রতার এত উদাসীনতা মানায়? কক্ষনো না। বাপরে, এই দিক বিবেচনা করলে বেটাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এক চিঠিতেই তোকে ঢাবির স্টুডেন্ট বানিয়ে ছেড়ে দিল। এটা একটা কাজের কাজ হয়েছে। বেটা হিপনোটিজম ভালো পারে। গুড। অন্তুর কথায় ঘোর কাটল নম্রতার। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করলো। রঞ্জনের হাতে থাকা কাগজের টুকরো দিয়ে বাতাস করতে করতে বলল, বেটা বলল সে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যাও তো বলতে পারে, পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, পোলা সত্যি বললেও এত ইনফরমেশনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটাও তো জানি না বাল। ঢাকাতে তো কতগুলো ইউনিভার্সিটি। নম্রতা অবাক হয়ে বলল, মানে কি? তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি?
নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? বেটাই আমাকে দোস্ত্রে সেকা দিয়া বেকা বানাইয়া দিয়া গেল, আর আমরা চুপ করে থাকবো? আপাতত ১০-১২টা ঘুষি তো তার প্রাপ্যই। নমু, তুই তাকে খোঁজার চেষ্টা করিসনি কখনো? কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতে পারিনি। নামটাও তো জানি না। আচ্ছা, ওইসব বাদ দে, বাকি গল্পটুকু বল, প্রেমের শুরুটা। নম্রতা কিছু বলবে, তার আগে উঠে দাঁড়ালো সোয়া। তাড়াহুড়ো করে বলল, মাম্মা আমাকে ৯টার মধ্যে বাসায় থাকতে বলেছিল। এখন অলরেডি ৯:২০ বাজে। আই হ্যাভ টু গো। নাদিম খেকিয়ে বলে উঠল, তো যা না, তোর এনে বসে থাকতে কইছে কেডাই? সব সময় আজাইরা আলাপ। বা। সোয়া তেজ দেখিয়ে বলল, খবরদার, বাকিটা উচ্চারণ করবি না। আর ক্যাডাই মানে কি? ভাষার কি সিঁড়ি? তোর গার্লফ্রেন্ড তোকে সহ্য করে কিভাবে? বুঝি না আমি। থার্ড ক্লাস কথাবার্তা। নাদিম গো নিয়ে বলল, আল্লাহ দিলে মুখটা আমার পার্সোনাল। আমার মুখ দিয়ে আমি যেমনে মন চাই তেমনে কথা কমু। তোর বাপের কি? শালা ইংরেজ কোথাকার। ছোঁয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জন শার্টটা টেনে টুনে ঠিক করে উঠে দাঁড়ালো। নম্রতাদের বন্ধু মহলে রঞ্জন সব থেকে সুদর্শন পুরুষ। গৌরবর্ণ, সুঠাম দেহ, মাথা ভর্তি কোকড়ানো চুল, খাড়া নাকের নিচে পাতলা কালচে ঠোঁট, মুখ ভর্তি ছোট ছোট দাড়ির মেলা। সনাতন ধর্মাবলম্বী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ। রঞ্জন ছাড়া গলায় বলল, চল, তোরে রিক্সা করে দেই। একা যেতে পারবি, নাকি আমরা কেউ যাবো সাথে? সোয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, পারবো। তুই সাথে গেলেই বরং অস্বস্তি ফিল করব। মেয়েদের চোখে তুই তো মানুষ না, মিষ্টির দোকান। হা করে তাকিয়ে থাকে, বিরক্তিকর। রঞ্জন হাসল, আবারও বসে পড়ে বলল, তাহলে একাই যা। এখান থেকে রিক্সা নে। অন্তু, দেখ তো রিক্সা আছে কিনা আশেপাশে। সোয়া রাস্তার দিকে পা বাড়িয়ে আবারও ফিরে এলো। ব্যস্ত গলায় বলল, আরে, তোদের তো একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি। মাম্মা তাদের বুটিক হাউস থেকে ট্যুরের প্ল্যান করেছে। দে আর গোয়িং টু কক্সবাজার। তোরা কি যেতে চাস? হোটেল রেন্ট আর যাতায়াত খরচ ফ্রি। নাদিম ভুরু কুঁচকে বলল, সারাদিন মাম্মা মাম্মা করস কেন বাল? বাঙালি না তুই? খাঁটি বাঙালিদের মতো ম্যা ম্যা করতে জানিস না? খুব তো ভাষা নিয়ে হাদিস মারো, আবার ম্যা ম্যা করো। আমার সামনে ম্যা ম্যা করতে এলে চর দিয়ে দাঁত ফেলে দেব। বাঙালি মাইয়া তুই, মায়েরে আম্মা ডাকবি, অল্টারনেটিভ হিসেবে মা ডাকবি। ম্যা ম্যা আবার কি? আর আমরা কোনো ম্যা ম্যায়ের সাথে পিকনিকে যাব না, ভাগ তুই। সোয়া ফুঁসে উঠল। রঞ্জন শান্ত গলায় বলল, না রে সোয়া, আঙ্কেল আন্টির সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায় না? ওদের সাথে থাকলে এনজয় করতে পারবো না ঠিকঠাক। গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো 1-2 এর বাচ্চাদের মতো ট্রিট করে। কি লাভ শুধু শুধু সময় নষ্ট করে? কিন্তু আব্বু আর মাম্মা তো কেউই তো যাচ্ছে না আমাদের সাথে। আমি শুধু আমাদের কথা বলেছি। আমরা 6 জন। অন্তুর চোখ দুটো উত্তেজনায় ধক করে উঠল। উৎসাহ নিয়ে বলল, মানে? ওনারা যাবে না কেন? মাম্মাদের প্ল্যানটা লাস্ট মোমেন্টে এসে ওয়াক করেনি। হোটেল, গাড়ি সব বুক হয়ে গিয়েছিল। আগামীকালেরই প্ল্যান। কিন্তু আজ হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছে। বুকিং ক্যান্সেলও করা যাচ্ছে না। আর করলেও মাম্মা আমার এবং আমার বন্ধুদের জন্য অফারটা ছেড়ে দিচ্ছেন। তোরা রাজি? নাদিম, অন্তু, রঞ্জন চেঁচিয়ে বলে উঠল, অবভিয়াসলি। নীরা বিরস মুখে বলল, বাসায় শুনলে কেলাবে। সম্ভব না, তোরা যা। নম্রতা সায় দিয়ে বলল, আমার বাসাতেও মানবে না বোধহয়। কতদিনের ট্রিপ? 3 দিন। অন্তু মুখ ভার করে বলল, এটা কোনো কথা? গেলে 6 জনই যাব, নয়তো একজনও না। রঞ্জন কুটিল হেসে বলল, সবাই যাচ্ছি। কাল সকাল 7টায় দেখা হচ্ছে। এখন সবাই গিয়ে ঘুমা। নীরা আটকে উঠে বলল, আম্মু আমায় মেরে ফেলবে। তোরা যা প্লিজ, আমি যাব না। নম্রতা বিড়বিড় করে বলল, আমারও মন ভালো নেই, আর আব্বু বোধহয় মানবে না। নাদিম গিটারটা হাতে উঠে দাঁড়িয়ে বলল, ধুর, বাসায় জানলে তো কাহিনী ঘটবে। জানাবি না, ব্যাস। নীরা নম্রতার চোখ বড় বড় করে বলল, কি বলছিস? রঞ্জন তুড়ি বাজিয়ে বলল, সুন্দর আইডিয়া। তোদের বাপ মা তো আর হলে এসে খোঁজ নেবে না, ফোনই করবে। আর ফোন তো তোদের কাছেই থাকবে। 3 দিনের ব্যাপার, বাকিটা আমরা সামলে নেব। রিল্যাক্স। নীরা ভীতি চোখে তাকালো। নাদিম নীরার মাথায় চারটি মেরে বলল, ভয় পাস না ভতি, ডর বদইরা কোথাকার। আমরা তো আছি, সামলাই নিব। কিন্তু তোগো ছাড়া যাইতাম না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। ওদের দুজনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানেই নেই। তাছাড়া এই ইট পাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভারটা যদি একটু লাঘব করা হয়, তাহলে ক্ষতি কি? আলোচনা শেষে রঞ্জন আর নাদিম
নম্রতা নীরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। অন্তু ক্যাম্পাসের বাইরে থাকে বিধায় সোয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল অন্তুর ঘাড়ে। বন্ধুদের চেষ্টায় কিছুক্ষণের জন্য অপরিচিত সে কে ভুলে গেল নম্রতা। কিছুক্ষণের জন্য বুক ভরে শ্বাস নিল। নতুন করে ভাবার চেষ্টা করল, কিন্তু নিয়তি কি আদৌ তাই চাই? শহরে ভোর নেমেছে প্রায় 2 ঘন্টা হলো। ঘড়িতে 7টা কি 8টা বাজে। খানিক বাদে গ্রীষ্মের সোনালি রোদে ঝলমল করে উঠবে জনাকীর্ণ ঢাকা শহরের গা। ধানমন্ডি 6 নম্বর রোডে সাদা রঙের বিশাল বিল্ডিংয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে নম্রতার বন্ধুরা। তাদের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার। সাদা একটা ন্যাকড়া দিয়ে নিরন্তর গাড়িটির গা মুছে চলেছেন একজন ড্রাইভার। বিরসমুখী ড্রাইভারের গায়ে ঝকঝকে সাদা ইউনিফর্ম। চিমসে যাওয়া গাল দুটো লেগে আছে গালের দুপাশে চ্যাপ্টা হাড়ে। থাবড়ানো নাকে 1000 টন বিরক্তি। ছোট ছোট চোখে মাত্র অতিরিক্ত প্রভক্তি। রঞ্জনের গায়ে কালো রঙের পেলো শার্ট, পরনে অফ হোয়াইট জিন্স, পায়ে ব্ল্যাক কেটস, পরু ভুরু জড়িয়ে কঞ্চিত। শালা এই অন্তু মরছেটা কই? খোঁজ খবর নাই কোনো? নাদিম গিটারে সুর তোলার চেষ্টা করছিল। গায়ে পরা নীল কালো চেক শার্টের ওপরে বোতাম দুটো খোলা। ঘন চুলের একগাছি পড়ে আছে কপালে। কাগজের মতো সাদা মুখে বিরক্তির ছাপ। রঞ্জনের কথায় কপালের চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে গেটের দিকে তাকালো নাদিম। নম্রতা টলি ব্যাগের ওপর গালে হাত দিয়ে বসেছিল। ফু দিয়ে নিজের কপালে পড়ে থাকা চুলগুলোকে উড়িয়ে দিতে দিতে আকাশ পাতাল ভাবছিল। ঠিক এমন সময় গেট পেরিয়ে ভেতরে এলো অন্তু। কালো গায়ে ঝকঝকে সাদা রঙের টি শার্ট, পরনে ছাই রঙের ঢিলাঢালা 3/4 প্যান্ট, পিঠে ট্যুরিস্ট ব্যাগ, চুলগুলো খাড়া করে পেছনের দিকে আঁচড়ানো। পেটানো প্রশস্ত বুকে ছেলেটি ঘেমে অস্থির। পার্কিংয়ে বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো অন্তু। রাগান্বিত বন্ধুরা কিছু বলার আগে ভুবন ভুলানো হাসি হাসল। গায়ের রং কালো হলেও নিজের হাসিটা যে মারাত্মক সুন্দর সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন অন্তু। শুধুমাত্র এই মায়াভরা ইনোসেন্ট হাসিটার জন্য অসংখ্যবার অঙ্ক স্যারের ভয়ানক মার থেকে বেঁচে গিয়েছে সে। সে হাসলে আশেপাশের মেয়েরা যে বারবার ঘুরে তাকায় তা সে একটু বয়স হতেই নিজ জ্ঞানে বুঝে নিয়েছে অন্তু। কিন্তু হায় নিয়তি, একমাত্র নীরাকে এই হাসির মায়ের কাবু করতে পারল না সে। রঞ্জন দাঁতে দাঁত চেপে বলল, শালা, এতক্ষণ লাগে আসতে? আমরা হল থেকে চলে এলাম আর তুমি ধানমন্ডিতে থাকা সত্ত্বেও ঠিক টাইমে পৌঁছাতে পারো না? খারাপ কথা মুখে আসছিল একখান। অন্তু বিগলিত হেসে বলল, আরে বাসায় একটু ঝামেলা হয়েছিল, আব্বাই হঠাৎ বাজারে পাঠাই দিছিল। কথাটা বলে এদিক ওদিক তাকালো অন্তু। নম্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কিরে, আরগুলা কই? নম্রতা সরু চোখে তাকালো, ভুরু বাঁকিয়ে বলল, আরগুলা নাকি নীরা? রঞ্জন হাসল। নাদিম গিটারে রোমান্টিক টুন দেওয়ার চেষ্টা করল। অন্তু মাথার চুলগুলোকে গরম চোখে তাকালো। কপট রাগ নিয়ে বলল, খোসা মানুষ কেন হারামি? খালি নীরার কথা জিজ্ঞাসা করব কেন? সওয়াও তো নাই। রওনা দিব কখন? অন্তুর পোস্টের মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো সোয়া আর নীরা। তাদের পেছনে ছোয়ার বাবা মা, প্রফেসর সালাম হক এবং সিথি হক। সোয়ার বাবা মার উপস্থিতিতে বন্ধু মহলের প্রশ্নোত্তর পূর্বে ভাটা পড়ল। সবে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। প্রফেসর সালাম হক ছেলে মেয়েদের সাথে কুশলাদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বোঝালেন। কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেবেন তার বিস্তর উপদেশ দিলেন। সিথি হক আর সালাম হকের খবরদারিতে ছোঁয়া ব্যতীত বাকি 5 জনে ভুরু কুঁচকে এলো। নাদিম মুখ কাচুমাচু করে নিচু গলায় বলল, মামা, মনে হইতাছে আমরা কেজি স্কুলে পড়ি। প্রথম প্রথম স্কুল কি জিনিস দেখতে যাচ্ছি। বাল, এত ঢঙের মানে কি? রঞ্জন উত্তর দিল না। অন্তর মৃদু গলা খেকড়ি দিয়ে চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য মেয়ে সোয়া সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিল। বন্ধুরা কুচকানো ভুরু আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল। গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল তখন সূর্যের যৌবনে অতিষ্ঠ হয়ে উঠেছে পথঘাট, পথচারী। প্রায় 8 ঘন্টা চলার পর থমথমে গলায় আদেশ করল রঞ্জন, মামা, গাড়ি ঘুরাও, আমরা কেরানীগঞ্জ যাব, পুরাতন ঢাকা। রঞ্জনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের ওপর স্থির হলো 5 জোড়া চোখ। বিস্মিত ড্যাব ড্যাব চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঞ্জন। কে কি বুঝলো জানা নেই, নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, গাড়ি ঘুরাও, কেরানীগঞ্জ রোড ধরো, পুরাতন ঢাকা যামু। ওদের কথায় ড্রাইভার অগ্নিদৃষ্টিতে তাকালো। তার চোখ মুখে দেখে মনে হচ্ছে সে মহাপাপীদের সাথে বসবাস করছে। এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচণ্ড কুণ্ঠিত ও লজ্জিত এবং রাগান্বিত। রঞ্জন আবারও বলল, কি হলো মামা, গাড়ি ঘুরাতে বললাম না? ড্রাইভার ড্যাট হয়ে বসে রইল, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ,
কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল, ম্যাডাম কইছে ডাইরেক্ট কক্সবাজার যাবা, হেতে হুতে অযথা থামাইবা না। আমিও যাইতাম না, সিধা কক্সবাজার যাও। গাড়ি ঘুমামু কেন? ম্যাডাম তো কেরানীগঞ্জ যাইতে কয় নাই। অন্তু রঞ্জন একে অপরের দিকে তাকালো, দুজন ভুরু কুঞ্চিত। নাদিম তিক্ত মুখে বলল, একটু জোরে চালান মিয়া, এমনে ভ্যান গাড়ির মতো চালাইতেছেন কেন? আর একটা ফার্স্ট ক্লাস গান দেন, এভাবে কেউ ট্যুরে যায়? গাড়ি ঠিক গতিতেই চলছে, ম্যাডাম কইছে গাড়ির গতি 30-এর উপরে না নিতে। আর গান দেওয়ান যাইতো না, ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয়, ফোকাস নষ্ট করুন যাইতো না। বিরক্তিতে কুকড়ে উঠল নাদিম, বিড়বিড় করে বলল, বাল যাইতো না, অসহ্য অসহ্য। অন্তু জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পুরাতন ঢাকায় আমার এক বন্ধু আছে, সাথে যাবে। ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কক্সবাজার যাব, গাড়ি ঘুরান। সোয়া কিছু বলবে তার আগে চোখ রাঙালো নাদিম, যার অর্থ কথা বলবি তো চর দিয়ে দাঁত ফেলাই দিমু। ড্রাইভার লাফিয়ে উঠে বলল, ম্যাডাম তো কইছিল 6 জন যাইব, আপনারা কারে নিতে চাইছেন? আপনাগো হাবভাব সুবিধার লাগে না তো, আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনো হানে যাইতাম না। রাগে রঞ্জনের ফর্সা গাল দুটো লাল রঙের আভায় ফুটে উঠল। সোয়া ড্রাইভারের পাশে বসেছিল, পেছনে নম্রতা, নীরা আর রঞ্জন, একদম পেছনের দিকটায় অন্তু আর নাদিম। রঞ্জন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কেমন মুডে আসিস নমু? নম্রতা ভুরু বাঁকিয়ে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, মানে? অ্যাডভেঞ্চার মোড, এনি টাইম। নম্রতা হাসলো, রঞ্জন বাম চোখটা টিপ দিয়ে হাসলো। নীরাকে ইশারা করে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3। নম্রতা সেই কথাটা নীরার কানে পৌঁছালো, হালকা গলা খেকড়ে দিয়ে উঁচু গলায় বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 হবে? নীরা চোখ ঘুরিয়ে তাকালো, কোনো প্রশ্ন না করে দুনিয়ার অন্ধকার করে চেঁচিয়ে উঠল। নম্রতার অস্থির গলায় বলল, মিরু, কি হয়েছে, এমন করছিস কেন? নীরা দম বন্ধ গলায় বলল, বো বো বমি পাচ্ছে, গাড়ি থামাও, নিঃশ্বাস আটকে আছে আমার, ওয়াক। ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। নীরার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম, কপালের আশেপাশে ঘাম। কি বিভর্ষ দৃশ্য, মেয়েটা মরে টরে যাবে না তো? নাদিম খেকিয়ে উঠে বলল, ওই মিয়া, থামতে বলতাছে শোনো না? মায়ের কিছু হইলে তোমারে খাইছি। ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে থেকে গাড়ি থামালো। নম্রতা সোয়ার গায়ের ওপর পরপর দুটো চর বসিয়ে দিয়ে বলল, তো ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো মেডিসিন। একটু বলে থেমে গেল নম্রতা, অসহায় চোখে বন্ধুর দিকে তাকালো। অন্তু ফট করে বলল, দুটো নাপা এক্সট্রা ট্যাবলেট আনতে বল। নম্রতা সাই দিয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা আনতে বল। পরক্ষণে অবাক হয়ে বলল, আ নাপা এক্সট্রা? বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোঁয়ার, কিছুটা ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা, নাপা এক্সট্রা দিয়ে? এতটুকু বলতে আবারও আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা। সোয়া আতকে উঠল, মাথার চিন্তা শক্তি গুলিয়ে গেল। অন্তু ধমক দিয়ে বলল, ওই তবদা, তোর ড্রাইভারকে ট্যাবলেট আনতে বলবি নাকি থাপ্পড় খাবি? নীরুর কিছু হলে তোর দোষ। সোয়া থতমত খেয়ে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো। ড্রাইভার একরাশ দ্বিধা আর বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে গেল। নাদিম এতক্ষণ চিন্তিত মুখে ম্যাগাজিন দিয়ে নীরার চোখ মুখে হাওয়া দিচ্ছিল। ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত। গাড়ির জানালা দিয়ে বাহিরে দেখল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গাড়ি থেকে। তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু, রঞ্জন। অসুস্থ নীরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে এলো গাড়ি থেকে। সোয়া হতভম্ব চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি করছিস তোরা, কোথায় যাচ্ছিস? গাড়ি থেকে নামছিস কেন? নীরা, তুই না অসুস্থ? সবাই উল্টো পথে দৌড় লাগাতে লাগাতে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3, বলদ, এখনো বুঝছস নাই? সোয়া দিশেহারা কণ্ঠে বলল, কিন্তু কেন? নীরা উঁচু গলায় বলল, জানি না, আসলে আয়, নয়তো তবদার মতো বসে থাক। বন্ধুদের থেকে জুৎসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিজেও দৌড়াতে লাগলো সোয়া। বন্ধুদের হাবভাব বুঝতে না পেরে মাথায় ভন ভন করছে তার। আশ্চর্য, কি করতে চাইছে ওরা? ওরা কি ট্যুরে যাবে না? না গেলে বললেই হয়, এত নাটক কেন? কিছু দূর আসার পর বাস ধরল ওরা। জনাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই। বাসে কোনো রকম ঠেলে ঠুলে দাঁড়িয়ে পড়ল 6 জন। এই কোণঠাসা বাসে ছোঁয়ার অবস্থা বেকাহিল। ঢাকার লোকাল বাসগুলোতে ওঠার অভ্যাস নেই তার বললেই চলে। রঞ্জন বাসের দরজায় ঝুলে রইল। ওদের 3 জনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিম। কিছুক্ষণের মাঝে আড্ডায় মেজে উঠল 5 জন। এক পর্যায়ে গিয়ে পেছনে থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করল ছোঁয়ার স্পর্শকাতর স্থানে।
ছোঁয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করলো। অন্তু নম্রতাকে ইশারা করতে ছোঁয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বাসে ঝাঁকি লাগতেই পেছন দিকে হেলে পড়ে দানবীয়ভাবে লোকটার পায়ে মারিয়ে দিল নম্রতা। পেন্সিল হিলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠল লোকটি। দাঁত মুখ খিঁচিয়ে কিছু বলবে তার আগেই অন্তু বলল, আহা চাচা, বাসে উঠলে একটু একটু ধাক্কা খেতেই হয়, অমন চেঁচামেচি করলে তো চলবে না। কিছুক্ষণ পর আবারও একই কাজ করলো নম্রতা। লোকটি প্রতিবাদ করতে নাদিম খেকিয়ে উঠে বলল, ফাজলামি পাইছেন মিয়া, ধাক্কা ধাক্কি সহ্য না হইলে নাই মাজান, কেউ ইচ্ছে করে ধাক্কা দিবে কেন আপনারে, এত ফ্যাসফ্যাস করতেছেন কেন? লোকটি আর কথা বাড়ল না। বন্ধুরা আবারও আড্ডায় মাতালো। দুপুরের শেষ ভাগে কেরানীগঞ্জে গিয়ে পৌঁছালো তারা। সেখান থেকে পুরান ঢাকা। দুপুরে আড্ডাটার দিকে পুরাতন ঢাকায় এসে রেস্টুরেন্টে পেট পুড়ে খাবার খেলো সবাই। ছোঁয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হেই গাইস, আই থিঙ্ক আই অ্যাম এনজয় দিস ট্যুর। নাদিম বিরক্তি কণ্ঠে বলল, আবার ইংরেজি মারাস? বাংলায় কথা কইতে পারিস না তুই, ইংরেজের বাচ্চা। নীরা হাই তুলতে তুলতে বলল, ঝগড়া রাখ, আমরা কি কক্সবাজার যাচ্ছি নাকি যাচ্ছি না, এত ঢং করে এখানে আসারই বা কারণ কি? রঞ্জন টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যাচ্ছি। তাহলে গাড়ি ছাড়লাম কেন? অন্তু দাঁত কেলিয়ে বলল, ওইটা ট্যুর ছিল, এই ড্রাইভারকে সাথে নিলে ট্যুরের 12টা বাজতো। আমরা কক্সবাজার যাচ্ছি লঞ্চে করে, ব্যবস্থা হয়ে গিয়েছে, 5টায় লঞ্চ। সোয়া আতকে উঠে বলল, লঞ্চ? আমি কখনো লঞ্চে উঠিনি, লঞ্চ যদি ডুবে যায়? আর লঞ্চে করে কক্সবাজার যাব কিভাবে? নাদিম বিরক্ত হয়ে বলল, সবাই যেভাবে যায় সেভাবে। নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল, যেতেই তো 2 দিন লাগবে, কক্সবাজার থাকবো কখন? রঞ্জন ঠোঁট উল্টে বলল, তাই কি? কক্সবাজার তো বহুত গিয়েছি, এবার না হয় আশেপাশের জায়গাগুলোতে বেশি থাকলাম। সদরঘাট থেকে হালুয়াঘাট, সেখান থেকে 10টার লঞ্চে চট্টগ্রাম, চট্টগ্রামে 1 রাত থেকে পরের দিন কুতুবদিয়া হয়ে কক্সবাজার। 2 দিনে যাব, একদিন কক্সবাজার থাকবো, চতুর্থ দিন সড়ক পথে ফিরে আসব। সোয়া হা হুতাশ করে বলল, মাম্মাকে কি বলবো, মাম্মা আমাকে মেরেই ফেলবে। নাদিম বিড়বিড় করে বলল, শুরু হয়েছে ম্যা ম্যা। সারাদিন পুরাতন ঢাকায় থেকে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা। সন্ধ্যা 5টায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা। রঞ্জন 2টো কেবিন বুক করেছে, একটা মেয়েদের জন্য, অন্যটি ছেলেদের জন্য। লঞ্চ সদরঘাট ছাড়ল সন্ধ্যা 6টার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়ল শহরের দূষিত বাতাস। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসলো রাত 8টার দিকে। কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই মন খারাপ হয়ে গেল নম্রতার। বন্ধুদের রেখে ডায়েরি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। রাতে আকাশে মস্ত একটা চাঁদ, দিগন্ত বিস্তৃত জলধারা চকচকে জ্যোৎস্নার আলো, গা কাঁপানো তীব্র বাতাস। নম্রতা বুক ভরে শ্বাস নিল। টলমলে অনুভূতি নিয়ে ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করলো। বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর একটা সুগন্ধি ব্যবহার করত। চিঠি খুলতে অসাধারণ এক সুগন্ধি বুক ভরে আসতো নম্রতার। নম্রতা জিজ্ঞেস করাই বলেছিল, তুমি যে চিঠিগুলো অসংখ্যবার পড়ো, জানি। চিঠিগুলো যখনই খুলবে, এর গন্ধটা যখন নাকে লাগবে, ঠিক তখনই আমার খুব কাছে থাকার অনুভূতি হবে তোমার। তাছাড়া নীল চিরকুটের সুগন্ধ কি সাধারণ কাগজের মতো সাধারণ হলে চলে? শ্যামলতাই বা কাগজের এই বিশ্রী গন্ধটাকে কেন নেবে? শ্যামলতা মানেই তো হাজারো বেলির সৌরভ। নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল। চোখ দুটো বোজে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে এক প্রচণ্ড ধাক্কায় সামনে গিয়ে ঝুঁকে পড়ল নম্রতা। এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতের ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীতে। নম্রতা আঁতকে উঠল, সারা শরীর কেঁপে উঠল। ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখে মাথা ঘুরে উঠল তার। রেলিংয়ের ওপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার ডায়েরি! নীরু, নীরু, আমার ডায়েরি! রঞ্জন! নম্রতাকে রেলিংয়ে ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটি হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত। বিস্ময় নিয়ে বলল, আরে করছেন কি, পড়ে যাবেন তো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা অনেকেই বলছো আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 দিতে। আমি অবশ্যই কিছুদিনের মধ্যে আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 দেব। তবে নীল চিরকুট গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে, ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। গল্পটা তোমরা কিছু পর্ব শুনে দেখো, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। বন্ধুত্বদের একটা ভালোবাসার বন্ডিং, বন্ধুত্ব সম্পর্ক, জীবনের নতুন নতুন মোড়ে কিভাবে নিজেকে আটকাইতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, সে সকল অনেক শিক্ষণীয় বিষয় আছে। তোমরা দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। আর প্রত্যেকটি গল্পেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। আমাদের উচিত
প্রত্যেকটা সৌন্দর্যকে মনে ধরানো, একে অনুভব করা, বুঝতে পারা এবং ভালো লাগা, ভালোবাসা। তাই তোমরাও এটা অনুভব করতে পারো, ফিল করতে পারো। আর যাদের কাছে এই গল্পটা ভালো লাগছে না, তাদেরকে বলি, তোমরা এটা এভয়েড করে চলো, সমস্যা নাই। তবে আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে, ওইজন্য তোমাদের কাছে নিয়ে আসলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।